মেঘের খামে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নিও, খুব যতনে তা লিখেছিলাম। বলে মিরাজ পানি খেয়ে উঠে অফিসে চলে গেল। গত কয়েকদিন ধরে বারান্দায় স্বর্ণাকে দেখা যাচ্ছে না, সে একদমই আসে না। আলিফকে দেখা যায় মাঝে মাঝে, বুয়াকে ঘর মুছতে দেখা যায়, কিন্তু স্বর্ণাকে না। দরজা জানালায় ভারী পর্দা দেওয়া থাকে বলে ঘরের ভেতরটা দেখা যায় না। মেয়েরাজ ড্রয়ার খুলে বাইনোকুলারটা বের করলো। গতকাল এটা কিনে এনেছে, চোখে লাগিয়ে রেঞ্জ লেংথ সব সেট করে নিল। মনটা আনন্দে নেচে উঠল। বাইনোকুলারটা চোখ থেকে সরিয়ে তাকালো, কিছুই দেখা যাচ্ছে না, কেবল বাতাসে দরজার পর্দা পতাকার মতো উড়ছে। কিন্তু বাইনোকুলার চোখে লাগালেই পর্দার সামান্য ফাঁকা দিয়েও স্বর্ণাকে মাঝে মধ্যে দেখা যাচ্ছে। মেরাজ জুম করে স্বর্ণার ফেসটা ক্লোজ করায় মনে হলো স্বর্ণা ওর এক হাত দূরে বসে আছে, চাইলেই ধরা যাবে। প্রাণ ভরে স্বর্ণের নিষ্পাপ মুখখানি দেখে মিরাজ সিদ্ধান্ত নিল যে কোনো মূল্যেই হোক স্বর্ণাকে আবার তার হৃদয়রাজ্যের শূন্য সিংহাসনে রানীর আসনে অধিষ্ঠ করতে হবে। তাতে যা দরকার মিরাজ সব করতে প্রস্তুত। আলিফের আজ কলেজ খুলেছে, ওকে নাস্তা খাইয়ে বিদায় দিয়ে দুপুরের রান্না বসিয়েছে স্বর্ণা। এমন সময় বেল বাজলে আইহোল দিয়ে দেখে দরজা অল্প খুলে বলল, কে? কাকে চান? ভাবি, আমি ময়নার মা। চিনছেন গো ভাবি? স্বর্ণা গেটটা পুরোটা খুলে দিয়ে বলল, ও ময়নার মা, কেমন আছেন? তা এদিকে কি মনে করে? কি মনে করে আইমু গো মা? আমগো মিরাজ ভাইয়ের মনে কি যে অশান্তি, চোখে দেখা সহ্য হয় না। ওই বউটা হেরে ফেলাইয়া থুইয়া গেছে গা। স্বর্ণা মনে মনে চমকে উঠল। মিরাজের বউ জেসমিন চলে গেছে? স্বর্ণা তবুও নিজেকে সামলে নিয়ে বলল, কি বলতে এসেছেন সেটা বলেন। ময়নার মা, আমার কাজ আছে, অন্যের খবরে আমার দরকার কি? ও ও তা আপনার শাশুড়ি কো? ঘুমিয়ে। কেন ডাকবো? আরে না না না, আমি আপনার কাছে আইছি। বলে শাড়ির আঁচল থেকে একটা খাম বের করে স্বর্ণার হাতে দিয়েই জায়গা ভাবি বলে পগার পার। স্বর্ণা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তারপর সেখানে দাঁড়িয়ে খামের মুখ ছিঁড়ে বের করলো এক বিশাল পাতার চিঠি। বুকটা ধক করে উঠল স্বর্ণার। এ যে দেখছি মিরাজের হাতের লেখা, ভুল দেখছি না তো? প্রথম লাইনটা দেখল স্বর্ণা, আমার সোনা বউ দিয়ে শুরু করেছে। স্বর্ণা চিঠি না পড়ে একেবারে শেষ লাইনে চলে গেল দেখার জন্য যে চিঠিটার মূলত কার। যা ভেবেছিল তাই। শেষ লাইনে গোটা গোটা অক্ষরে লেখা, অপেক্ষায় থাকবো তোমার মিরাজ। স্বর্ণার বুকে হাতুড়ির বাড়ি পড়া শুরু হলো যেন। মনে হচ্ছে হাতে কোনো জাহান্নামের আগুনের তৈরি পাতা ধরে রেখেছে। ছি ছি, সে অন্যের বিবাহিতা, আর একটা অনেক বড় গুনাহ যে সে পরপুরুষের লেখা পড়ছে। স্বর্ণার ভেতরে মিরাজের প্রতি অনুকম্পার চেয়ে আল্লাহর ভীতিটাই প্রবল হয়ে উঠল। সে যদি এই চিঠির একটি লাইনও স্বেচ্ছায় বা কৌতূহলবশত পড়ে, তবে তা পরকীয়ার মতো ভয়াবহ পাপ এবং একজন জেনাকারীর গুনাহে লিপ্ত হয়ে যাবে, যার দুনিয়াবাদী শাস্তি হলো রজম, আখিরাতে তো আছেই। স্বর্ণা দ্রুত হাতে চিঠিটা কুটি কুটি করে ছিঁড়ে কমোডে ফেলে ফ্লাশ টেনে দিল। চিঠিটা ফেলার পর মনটা হালকা লাগলো। চিঠির প্রথম আর শেষ দুটো লাইন হৃৎপিণ্ডে আঘাত করতে লাগলো। স্বর্ণা ভয় করতে লাগলো। মিরাজ কি শুরু করেছে এসব? এক জীবনে নিজের ঘরে কষ্ট দিয়েছে, আজ যখন আমি সুখে স্বামীর সংসার করছি তখন সে কালবৈশাখীর কালো মেঘের মতো আমার জীবন আকাশে ঝড়ের পূর্বাভাস হয়ে এসেছে। স্বর্ণা সারাদিন ঠিকমতো কোনো কাজে মন বসাতে পারল না। বুকের ধুকপুকানি এতটুকু কমেনি। মিরাজ ভোরে তো বটেই, রাতের অন্ধকারেও ঘাপটি মেরে লুকিয়ে থাকে একটি নজর স্বর্ণাকে দেখার আশায়। কিন্তু ইদানিং ও বারান্দায় আসা পুরোপুরি ছেড়ে দিয়েছে, বিশেষ করে চিঠিটা পাঠানোর পর থেকে। মিরাজ ভাবনায় পড়ল। না, অন্য ফোন দিয়ে বের করতে হবে। এক মনে বিড়বিড় করতে লাগলো সে, তোমাকে না পেলে আমার জীবন মরুভূমি থেকে যাবে শোনা।
তুমি চলে আসো প্লিজ। দু চোখ বন্ধ করে বিয়ের পরপরের দিনগুলোর কথা ভাবতে লাগলো মিরাজ। আহা, কি সুন্দরী না ছিল সেই দিনগুলো। আজ অনেক বছর পর মিরাজ শুক্রবারে জুমা পড়তে বেরিয়েছে। হঠাৎই ইচ্ছে হলো। নামাজ শেষে বেরিয়ে আসার সাথে আলিফের সাথে দেখা হলো। আলিফ আরেকজনের সাথে হেসে হেসে কথা বলছে। মিরাজের অন্তর্দাহ বাড়ল। আমার শান্তির পায়রাটাকে নিয়ে গিয়ে নিজের সুখে বিভোর হয়ে আছিস, অথচ সে তো আমারই ছিল। ভুল করে তোর কাছে চলে গেছে। আমার জিনিস আমার ফেরত চাই। মনে মনে যখন এসব ভাবছে, মিরাজ তখন আলিফকে চলে যেতে দেখে ধ্যানভঙ্গ হলো। দ্রুত পা চালিয়ে ওকে ধরল। কিরে, একেবারে ডুমুরের ফুল হয়ে গেছিস দেখি, দেখারই পাওয়া যায় না। তা আছিস কেমন? আলিফ সামান্য হেসে বলল, ভালো। একদিন তোর বাড়ি যাবো ভাবছি, তোর বউয়ের হাতে চা খেয়ে আসবো, কি বলিস? নিজ থেকে তো শালা ডাকবি না। চা খেতে ইচ্ছে হলে বলো, এখনই খাওয়াই, মানা তো করিনি। আলিফ সুচতুরভাবে উত্তরটা দিল। মিরাজ কিছুটা হকচকিয়ে গেল, তারপরেই বলে বসলো, তবু বাড়িতে নিবি না? বউয়ের হাতে চা খাওয়াবি না? আলিফ বুঝতে পারছে মিরাজ কিছু একটা বোঝাতে চাচ্ছে, তাই সে অফেন্সকেই এখানে ডিফেন্স হিসেবে ব্যবহার করাটা ঠিক মনে করলো। মিরাজের হাত ধরে হ্যান্ডশেক করার ভঙ্গিতে বলল, বন্ধু, তোর তো মাশাল্লাহ অনেক টাকা পয়সা, তুই কি সেগুলো জনে জনে ডেকে সিন্দুক খুলে দেখিয়ে বেড়াস? না, তা কেন করব? এটা কেউ করে নাকি? কেন করে না তা তো জানিস। অবশ্যই জানবো না কেন। মানুষের কুদৃষ্টি পড়বে, লোভ জাগবে, বাড়িতে চোর আসবে, হিংসুক তৈরি হবে। এটা না জানার কি আছে? আসলে এসব বলে তুই কি বোঝাতে চাচ্ছিস বুঝলাম না। আলিফ মিরাজের হাতটা তখনও ধরে রেখেছে, এবার বাম হাতটাও ওর কাঁধে রেখে বলল, প্রত্যেক মুসলমানের কাছে সবচেয়ে উত্তম সম্পদ হলো তার দিনদার স্ত্রী। এটা আমার কথা না, এটা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাই আমার এত দামি সম্পদকে আমি জনে জনে দেখিয়ে বেড়ানো পছন্দ করি না। সেটাকে সিন্ধুকে লুকিয়ে রাখাটাই নিরাপদ মনে করি। আর কেউ সেটার দিকে নজর দিলে তার চোখ উপড়ে ফেলতেও দ্বিধা করব না। বলে সামান্য হেসে বলল, যাই রে, অনেক কথা বললাম, মনে কষ্ট নিস না। হুম। বলে আলিফ চলে গেল। ওর গমন পথের দিকে তাকিয়ে থেকে মুচকি হাসলো। শুয়ে বসে কোনোভাবেই স্বস্তি পাচ্ছে না স্বর্ণা। কথাটা আলিফকে জানাবে কিনা তাও বুঝে উঠতে পারছে না। 7-5 ভাবতে ভাবতে চোখটা লেগে এসেছে। তখনই কপালে চুমুর স্পর্শে চোখ মেলে দেখলো আলিফ চলে এসেছে। মাথা থেকে টুপিটা খুলে একপাশে রেখে দিয়ে বলল, কি ব্যাপার, অসময়ে শুয়ে আছো যে? না, এমনি। এমন সময় আলিফের মোবাইলটা বেজে উঠল। আলিফ ফোন ধরে সালাম দিয়ে স্বর্ণাকে ইশারায় জানালো যে বাবা ফোন করেছে। স্বর্ণা উৎসুক হয়ে বসে রইল। ফোন রেখে স্বর্ণার দিকে তাকালো। বাবা ফোন করেছিলেন? বুঝলাম, কিন্তু কেন করেছিলেন তা তো বললেন না। তোমার ফুফাতো বোনের বিয়ে সামনের বৃহস্পতিবার, যেন তোমাকে নিয়ে দিয়ে আসি, সেজন্য অনুমতি চাচ্ছিলেন। ও ও, তা আপনি কি বলেন, যাব? যেতে তো হবেই, আত্মীয়ের বিয়ে না। কিন্তু ওই যে তোমাকে 2 দিন আগে রেখে আসতে বলেছে, ওইটাতেই তো সমস্যা। সমস্যা কেন? জানোই তো, তোমাকে ছাড়া থাকতে পারি না। আলিফ স্বর্ণার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল। স্বর্ণা মুখ নিচু করে ফেলল। থাক, একবারে বৃহস্পতিবারেই রাতে যাব, ভাগে ভাগে যেয়ে কাজ নেই। বাসায় ওরা মাইন্ড করবে না? করলে করুক, আপনাকে একা রেখে কোথাও যাব না। প্রমিস? স্বর্ণা আলিফের কাঁধে মাথা রেখে বলল, প্রমিস। আলিফ ঘাড় ফিরিয়ে ওর কপালে চুমু দিয়ে বলল, চলো, ভাত দেবে, খুব খিদে পেয়েছে। ও সরি সরি, চলুন। মায়ের ফোন পেল মিরাজ। ফোনেই মায়ের মুখে শুনল বৃহস্পতিবার মনিয়ার বিয়ে। বুকটা ছ্যাদ করে উঠল মিরাজের। মনে পড়ল মনিয়া স্বর্ণার ফুফাতো বোন। ওর আর স্বর্ণার বিয়েতে মনিয়ারা এসেছিল। তার মানে স্বর্ণাদের পরিবারে বিয়েতে থাকবে, জোর সম্ভাবনা স্বর্ণাও থাকবে। এই তো মোক্ষম সুযোগ মিলেছে আমার, এটাই কাজে লাগাতে হবে। এই দাওয়াতে কিভাবে মিস করতে পারি মিরাজ?
মেরাজ আর স্বর্ণা পরস্পর সম্পর্কে দুঃসম্পর্কের আত্মীয় হওয়াতে মুনিয়ার বিয়েতে দুজনই দাওয়াত পেয়েছে। মেরাজ খুব আগ্রহ করেই বিয়েতে এসেছে এবং তার আগ্রহের কেন্দ্রবিন্দু হলো স্বর্ণা। সে নিজেকে স্বর্ণার ব্যাপারে অধিক হকদার মনে করে এবং তার বিশ্বাস স্বর্ণা তাকে এখনও ভালোবাসে। প্রথম স্বামী, প্রথম প্রেম, প্রথম ভালোবাসা মানুষ ভুলতে পারে না, কারণ তারা শূন্য হৃদয়ে এসে জায়গা করে নেয় বলে তাদের চলে যাবার পরও শক্ত ছাপ রেখে যায়। মেরাজের স্থির বিশ্বাস স্বর্ণা ওকে ভোলেনি। মেরাজের বোকামির ভুলে বেচারিকে অন্যের ঘর করতে হচ্ছে। মেরাজ শীঘ্রই ওকে সসম্মানে নিজের জীবনে ফিরিয়ে আনবে। মেরাজ এমনটিই বিশ্বাস। বিয়ের 2-3 দিন আগে থেকেই মেরাজ মুনিয়াদের বাড়িতে প্রচুর গিফট আর নাস্তা সহ আসলো। মুনিয়ার আম্মু তো যথেষ্ট খুশি মেরাজের এই বাড়তি আয়োজনে। কিভাবে মেরাজকে আপ্যায়ন করবে তিনি ভেবে পাচ্ছেন না। মেরাজ স্বেচ্ছায় বিয়ের কিছু দায়িত্ব নিজ কাঁধে তুলে নিল। বরকে আংটি সে দিবে বলে মুনিয়ার মাকে জয় করে নিল। এত সব করার কারণ একটাই, এই বাড়িতে তার প্রভাব বিস্তার করা। স্বর্ণার সাথে সরাসরি কথা বলার সুযোগ পেতে হলে বাড়িতে তার একটা ইমেজ তৈরি করতে হবে। এরপর দরকার পরিবেশ। মুনিয়াদের বাড়ির প্রত্যেকটা সদস্য মেরাজের ব্যাপারে তটস্থ হয়ে উঠল। সুযোগ বুঝে একদিন মেরাজ মুনিয়ার মায়ের কাছে স্বর্ণার প্রসঙ্গ তুলল। বিভিন্নভাবে নিজের দোষটাকে ভুলের মোড়কে ঢেকে দিয়ে নিজেকে ইনোসেন্ট হিসেবে উপস্থাপনা করার পূর্ণ চেষ্টা করলো। সে নিজের ইচ্ছায় স্বর্ণাকে তালাক দেয়নি। একটা বাজে মেয়ের পাল্লায় পড়ে এবং মেয়েটি তার সম্পত্তির লোভে তাকে ভুলিয়ে ভালিয়ে ইত্যাদি নানান কথার ভাঁজে নিজের উগ্র বদরাগী চরিত্রটাকে লুকিয়ে নিল মেরাজ। সে এক কথা বারবারই উল্লেখ করলো যে আমারই একটা ছোট্ট একটা ভুলের কারণে স্বর্ণাজ নিজ ইচ্ছার বিরুদ্ধে একজন গোঁড়া ধার্মিকের ঘর করতে বাধ্য হচ্ছে। তার স্বাধীনতা বলে কিছুই নেই। বোরকার ঘরে বন্দি তার জীবন। আমার এসব দেখে সহ্য হয় না, তাই স্বর্ণাকে আমি স্বাধীন জীবন দান করতে চাই। সব কথার শেষে বিনীত অনুরোধ জানালো স্বর্ণাকে যেন তার সাথে একটি বার কথা বলার মতো পরিবেশ তৈরি করে দেওয়া হয়, যেন সে স্বর্ণাকে বোঝাতে পারে। মুনিয়ার মা দুনিয়াবিদ মানুষ, ন্যায় অন্যায়ের চেয়ে লাভ লোকসানের হিসাবটা একটু বেশিই বোঝেন। তিনি এতে কোনো দোষের কিছু দেখলো না। দুজনে কথা বলবে, সমস্যা কি? বিয়ের দিন মেয়ের বিয়ে পড়ানো পর্যন্ত মুনিয়ার আম্মু খুব ব্যস্ত ছিলেন। বিয়ে পড়ানো হয়ে যাবার পর তিনি স্বর্ণাকে আড়ালে ডেকে বললেন, একটু সাহায্য করতে পারবি মা? জি বলুন। মুনিয়াকে সাথে দেওয়ার জিনিসগুলো ঠিক মতো গুছিয়ে উঠতে পারছি না। তুই আর সানিয়া মিলে একটু বাক্সটা গুছিয়ে দিতে পারবি? খুব পারবো বলে স্বর্ণা মুনিয়ার আম্মুর সাথে মুনিয়া সানিয়ার রুমে গেল। যাবার পথে আলিফের সাথে দেখা হলে ওকে জানালো সে মুনিয়ার লাগেজ গোছাতে সাহায্য করবে। আলিফ ওকে তীক্ষ্ণ চোখে জরিপ করে বলল, বাইরের দিকে যেও না কিন্তু। বাইরে কি? আর তাছাড়া আমি বাইরে যাব কেন? তা ঠিক, তবে তোমাকে দেখে আমারই মাথা ঘুরছে। আমি চাই না আর কারো ঘোরাক। আমি বাইরে আছি, লাগলে ফোন দিও। দেব। যাবার আগে আলিফ নিজের গালে আঙুল ঠেকিয়ে ইশারা করলো। হবে নাকি একটা? স্বর্ণা চোখ পাকিয়ে তাকালো। আলিফ হেসে সরে গেল। যেতে যেতে বলল, আঁচল ঠিক করো। স্বর্ণা আঁচলটা খুব ভালো করে টেনে মুনিয়ার ঘরে ঢুকলো। সানিয়া বড় লাগেজ আর এক গাদা সাজ সরঞ্জাম নিয়ে বসে আছে। স্বর্ণাকে দেখেই হাঁফ ছেড়ে বলল, উফ, আমি সব গুলিয়ে ফেলছি। স্বর্ণাপু, তুমি গুছাও। স্বর্ণা হেসে ঘোমটা সরিয়ে আঁচলটা কোমরে গুজে বিছানায় উঠে পড়ল। বাম হাতের মোবাইলটা একপাশে রেখে দিল। তারপর হাঁটু গেড়ে উপর হয়ে সব জিনিসপত্র নিজের দিকে টেনে নিল। তখনই খুব শব্দ হতেই তাকিয়ে মাত্র বলতে নিল, সানিয়া, তুমি এগুলো আমাকে সামনে এনে দাও। কিন্তু মুখের কথা মুখেই রয়ে গেল। ওর সমস্ত শরীর যেন হিম হয়ে আসলো। গোটা দরজা জুড়ে দাঁড়িয়ে আছে মিরাজ। স্বর্ণা যে বেরিয়ে যাবে তার কোনো ফাঁক ফোকরই সে রাখেনি। স্বর্ণা মনে মনে রবকে ডেকে চলল। ওগো মাবুদ, তুমি সম্মান দাও, তুমি অপদস্থ করো। আজ এই গুনাহগার তোমার কাছে সম্মান ভিক্ষা চায়।
তারপর বাম হাতে হাতড়ে মোবাইলটা তুলে নিল হাতে। মেরাজ মুগ্ধ দৃষ্টিতে ওকে পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল, মাই গড, তুমি এত সুন্দর কি করে শোনা? স্বর্ণা ঝট করে আঁচল কোমর থেকে ছুটিয়ে দ্রুত বড় করে ঘোমটা দিয়ে ঘুরে মেরাজের দিকে পিঠ দিয়ে দাঁড়ালো। বাম হাতে কাঁপা কাঁপা আলিফের নাম্বারটার হাত চেতে লাগলো। নাম্বারটা এসেও মিলিয়ে গেল। পেছন থেকে মিরাজ বলছে, দু চোখ ভরে তোমাকে দেখতেও দেবে না? তখনই আলিফের নাম্বারটা এসে যাওয়ার সাথে সাথে সেন্ড বাটনটা পুশ করলো স্বর্ণা। তার আর মনে মনে বলতে লাগলো, আল্লাহ, ও যেন দ্রুত ধরে। স্বর্ণা মোবাইলটাকে সাবধানে শোকেসের উপর রাখলো। তারপর মিরাজকে বলল, সরুন, আমাকে যেতে দিন। তোমার সাথে খুব জরুরি কথা ছিল জান। আপনি আমার জন্য পরপুরুষ, আপনার সাথে আমার কোনো কথা থাকতে পারে না। স্বর্ণা ঘোমটার আড়াল থেকে চারদিকে তাকালো। মিরাজ ভাবগতি ভালো না, আত্মরক্ষার জন্য কিছু একটা হাতে থাকা দরকার। মিরাজ এগোনোর শব্দে চট করে লাগেজ থেকে নেইল কাটারটা তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়ে বলল, খবরদার আর এক পাও এগোবেন না, ভালো হবে না। আল্লাহকে ভয় করুন, খবরদার বলছি। স্বর্ণার দু চোখে পানিতে ঝাপসা হয়ে আসছে। বাম হাতে ঘোমটা ধরে রেখেছে, ডান হাতে নেইল কাটার। মিরাজোর বালখিল্যতা দেখে হাসলো। তুমি এখনো সেই মিষ্টি মেয়েটেই রয়ে গেছো। চুপ করুন, দরজা ছাড়ুন, আমি যাব, আমাকে যেতে দিন। হেই হেই, তুমি আমাকে রেপিস ধরে নিয়েছো নাকি? আই ওয়ন্ট টাচ ইউ আ সিঙ্গল মোমেন্ট। তোমার সাথে এমনটা আমি করতে পারি না জান। আমি তো তোমার সাথে দাম্পত্য খেলা খেলতে চাই। প্লিজ আমার কাছে ফিরে এসো। ওই আলিফ তোমার উপযুক্ত না, তোমার দরকার আমার মতো। খবরদার আমার স্বামীর নামে একটা বাজে উচ্চারণ করবি না। তুই তার নখেরও যোগ্য নোস। দরজা খোল, খোল বলছি। রিল্যাক্স, এত এক্সাইটেড হও না। দরজা তো খুলবই। তার আগে গোটা বিয়ে বাড়ি জানুক যে তুমি আমার সাথে এক কামরায় দরজা বন্ধ করে কিছুক্ষণ ছিলে। তোমার সংসার ভাঙার জন্য এতটুকুই যথেষ্ট। তারপর তোমার জন্য তো আমি আছি। স্বর্ণা কাঁদছে। এমন সময় দরজায় টোকা পড়লে মেরাজ হাসি মুখে দরজা খুলতে গিয়েও নিজের চুলগুলো দুহাত দিয়ে এলোমেলো করে নিল। তারপর দরজা খুলে সরতেও পারল না। তার আগেই চোয়াল বরাবর প্রকাণ্ড মুগরের বাড়ি পড়ল যেন। মেরাজ পড়তে পড়তে নিজেকে সামলে নিয়ে ঘুরে তাকিয়ে দেখল আলিফ ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিচ্ছে। স্বর্ণা দৌড়ে গিয়ে আলিফের বুকে ঝাঁপিয়ে পড়ল। আলিফ ওকে এক হাতে ধরে ওর কপালে চুমু খেয়ে বলল, একটু সরে দাঁড়াও, জানোয়ারটাকে আগে একটু শায়েস্তা করে নেই। না আলিফ, প্লিজ এখান থেকে। আলিফ মিরাজের দিকে অগ্নি দৃষ্টি দিয়ে স্বর্ণার মোবাইলটা হাত বাড়িয়ে নিয়ে ফোন কেটে দিয়ে বলল, জীবনেও মানুষ হলি না, সারা জীবন স্বর্ণার কাছে পশুরূপে বেঁচে থাকবি, নিজের সম্মানটাও নষ্ট করলি। তোর ভাগ্য ভালো এটা বিয়ে বাড়ি, না হলে আমার বইয়ের দিকে কোনো জোর দেওয়ার জন্য তোর চোখ আমি ঠিকই উপড়ে ফেলতাম। কুলাঙ্গার কোথাকার। বাড়ি ফেরার পর থেকে কোনো কথা বলেনি স্বর্ণা। কিছুক্ষণ পর পর আড়ালে চোখ মুছছে। ওই ঘটনার পর আলিফ কাউকে কিছু না ভুলে স্বর্ণাকে নিয়ে চলে এসেছে। খাওয়া দাওয়াও করেনি। বাসায় মাকে কি বলবে ভেবে আলিফ নিজেই কিছু খাবার কিনে নিয়ে এসেছে। অবশ্য এসে দেখে মা ঘুমিয়ে পড়েছে, তাই ওনাকে কিছু বলার দরকারও পড়েনি। স্বর্ণা কাপড় বদলে চুপ করে বসেছিল। আলিফ ওকে কিছু না বলে একটা প্লেটে করে খাবার নিয়ে এলো। স্বর্ণা হাত ধরে টান দিয়ে বলল, এসো খেয়ে নেবে। স্বর্ণার চোখ তুলে তাকালো আলিফের দিকে। আলিফ দীর্ঘশ্বাস ফেলে স্বর্ণার কাছে টেনে নিয়ে বলল, এত আপসেট হয় না তো, যাহা মুশকিল তাহা আসান। আল্লাহ নিশ্চয়ই এর থেকে পরিত্রাণের পথ বের করে দিবেন। সব আমার জন্য। আজ আমাকে বিয়ে না করলে আপনার এসব ঝামেলা পোহাতে হতো না। স্বর্ণা মুখ নামিয়ে বলল, ওর চোখ থেকে পানি পড়ছে। তোমাকে বিয়ে না করলে তো তোমাকে পেতাম না। তুমি আমার কাছে আল্লাহর দম্পত্য নিয়ামত। এইসব কথা না বলে চলো খেয়ে নেই, আমার খিদে পেয়েছে। এটা শুনে স্বর্ণা খাবারের প্লেট থেকে খাবার তুলে দিতে গেল। আলিফ বাধা দিল, হুম, আলাদা না, এক প্লেটে খাবো। এই সুন্নতটা নিয়মিত করার চেষ্টা করব, আমাদের মধ্যে ভালোবাসা আরো বাড়বে বলে হাসলো। স্বর্ণা কিছু বলল না। খাবারের লোকমা তুলে দিল আলিফের মুখে। আলিফ ডান হাত দিয়ে ওকে থামিয়ে দিল। এমন গোমরা মুখে খাবো না, একটু হাসিও চাই। হাসি আসছে না। ম্লান স্বরে বলল স্বর্ণা। বলেই আও।
করে ওঠে, তারপর খিলখিলিয়ে হেসে উঠল। আলিফ দু হাতে ওকে জড়িয়ে ধরে সুরসুরি দিচ্ছে। এখন আসছে? স্বর্ণা ওকে ছাড়িয়ে বলল, হয়েছে, প্লিজ প্লিজ, আর না। গুড, এভাবেই হাসবে। নো মুখ গুমড়ানো। দাও, এবার খাইয়ে দাও। স্বর্ণা ওর মুখে খাবার তুলে দিয়ে বলল, আপনি তখনকার সবগুলো কথা শুনেছিলেন? কখনকার? উফ, আবার সে চ্যাপ্টার। না না, মানে আপনার মনে প্রশ্ন জাগতে পারে মেরাজ আমাকে কি কি বলেছে। আমি সব শুনেছি। তুমি রিং দেওয়ার পরপরই রিসিভ করি আমি। পৌরোটা শোনার অপেক্ষা করিনি, সাথে সাথেই দৌড় দেই। আর পৌরোটা শোনার তো দরকারও নেই। তোমাকে যতটুকু জানি ততটুকু বিশ্বাসও করি। আল্লাহ পাক যেন আপনার বিশ্বাস বজায় রাখার তৌফিক আমাকে দান করেন, কখনো যেন আপনার বিশ্বাসে চির না ধরে। আমিন। স্বর্ণা কিছুক্ষণ চুপ থেকে বলল, চলুন আমরা বাসাটা ছেড়ে দেই। আলিফ মাথা নাড়ালো। পৈতৃক ভিটা ছেড়ে কোথায় যাব? তাছাড়া এটাই তো সমাধান না। দেখা যাক না কি হয়। দুজন এ নিয়ে আর কথা বাড়ালো না। শেষ রাতে আলিফের ঘুম ভেঙে গেল। ঘুমের মধ্যেই অভ্যাসবশত হাত ভারিয়ে স্বর্ণাকে খুঁজলো। না পেয়ে লেপ সরিয়ে উঠে বসলো। তাকিয়ে দেখলো স্বর্ণা সিজদায় পড়ে কাঁদছে আর বিড়বিড় করে কী সব যেন বলে চলছে। ওর কান্নার ধরনে আলিফের চোখেও পানি চলে আসলো। ওপরের দিকে তাকিয়ে মনে মনে বলল, স্ত্রীর কান্নায় স্বামীর চোখে যদি পানি আসে, তো তুমি তো বান্দার প্রতি দয়াবান। রব্বুল আলামিন রহমানুর রহিম, দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। নিশ্চয়ই তুমি বান্দার ফরিয়াদ শোনো। এই ফিতনা থেকে আমাদের বাঁচাও। মনে মনে দোয়া করে অজু করে উঠে পড়ল আলিফ। ফজরের নামাজ পড়ে মনটা হালকা লাগলো, বুকটা ভার ভার ঠেকছে স্বর্ণার। মাথাটা যেন সোজা রাখতে পারছে না, শরীরটা খুব দুর্বলও লাগছে। গত রাতের ঘটনার পর থেকে মনটা কিছুতেই শান্তি পাচ্ছে না। এক অস্থিরতা ঘিরে আছে স্বর্ণাকে। সকালেও নাস্তা খেতে পারলো না। কোনো রকম আলিফকে বিদায় দিয়েই বিছানায় এসে শুয়ে পড়ল। ভেতরটা যেন কেমন করছে। উঠে বসতে গিয়ে মুখ চেপে ধরল। তারপর দৌড়ে বেসিন পর্যন্ত পৌঁছানোর আগেই হড়হড় করে বমি করে ভাসিয়ে দিল। সকালে যেটুকু খেয়েছিল সব পড়ে গেল। বমির শব্দে শাশুড়ি দৌড়ে এলেন। স্বর্ণাকে ধরে শুয়ে দিয়ে আলিফের কাছে ফোন করতে গেলে স্বর্ণা বাধা দিয়ে বলল, থাক না মা, ও অযথা টেনশন করবে। শাশুড়ি অপর পাশে এসে বসলেন। ঘুম ভাঙার পর থেকেই মিরাজ এক অজানা অপরাধবোধে ভুগতে লাগলো। মনটা লজ্জায় সংকুচিত হয়ে আছে। গত রাতেও এমন অনুভূতি ছিল না। সে স্বর্ণার মন ভিজতে চেয়েছিল, ওকে অনুরোধ করতে চেয়েছিল, আলিফের মনে সন্দেহের কাঁটা বিঁধাতে চেয়েছিল। তার কোনোটাই হলো না, বরং উল্টো স্বর্ণার চোখেও ভিলেন রূপান্তরিত হলো। স্বর্ণা এখন ওকে আর কোনো দিনই বিশ্বাস করবে না, বরং নারী লোলুপি মনে করবে। মনের অজান্তেই বারান্দার দিকে তাকালো। বড় একটা চাদর ঝুলিয়ে দিয়েছে স্বর্ণা। বারান্দার চাদরটাই বলে দিচ্ছে যে স্বর্ণার মনেও তার প্রতি বিদ্বেষের আরও অনেক বড় দেয়াল উঠে গেছে। কী ভেবে মোবাইলটা তুলে নিল মিরাজ। ভাবলো ক্ষমা চাইবে স্বর্ণার কাছে, কিন্তু ওকে ক্ষমা করবে? 7-5 ভেবে ফোন করলো মিরাজ। স্বর্ণা শুয়েছিল। আলিফ ভেবে ফোনটা সরাসরি রিসিভ করে সালাম দিয়ে বলল, জি বলুন। মিরাজের বুকের মধ্যে বৈশাখের ঝড়। কি বলবে, কিভাবে বলবে ভেবে পাচ্ছে না। ওর কণ্ঠ শুনলে যদি রেখে দেয়। হ্যালো, শুনতে পাচ্ছি না। স্বর্ণা, আমি মেরাজ বলছিলাম। প্লিজ ফোনটা রেখুন না, প্লিজ। আর কত গুনাহগার করবেন আমাকে? বলুন, শহর ছেড়ে চলে যাব নাকি মেরে ফেলবেন আমাকে? বলেন। আমার এসব আর সহ্য হচ্ছে না। এক জীবনে অশান্তির আগুনে জ্বলিয়েছেন। আজ যখন সুখের মুখ দেখেছি, তখন তো আমার সুখের সংসারে অশান্তির আগুন জ্বালাচ্ছেন। কি চান আপনি বলুন? আল্লাহর দোহাই লাগে, আমাদের জীবন থেকে দূর হয়ে যান। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন বলে কাঁদতে লাগলো স্বর্ণা। একদমই কথাগুলো বলে কিছুটা হাঁপাতে লাগলো। মিরাজ কিছু বলার আগেই ফোনটা কট করে কেটে দিল স্বর্ণা। কলেজ থেকে ফিরে গোসল সেরে খাবার টেবিলে এসে দেখলো স্বর্ণা চোখ মুখে অন্যরকম দীপ্তি। সকালে তো যাবার সময় মুখটা মলিন দেখে গেছে। যাক, ভালো হয়েছে। ও গতদিনের ডিজার্টটা হয়তো ভুলতে পেরেছে।
পেছন থেকে গিয়ে স্বর্ণাকে জড়িয়ে ধরে বলল। তোমার হাসি মাখা মুখ আমাকে কত শান্তি দিচ্ছে তুমি জানো না। স্বর্ণা ওকে টেনে টেবিলে বসিয়ে বলল। খেয়ে নিন, কথা আছে। এখনই বলো। না, আগে খেয়ে নিন। খাওয়া দাওয়া শেষে চায়ের কাপ হাতে দুজনে বারান্দায় এসে বসলো। আলিফ চাদর দেখিয়ে বলল। এইটা কি? আমি ঝুলিয়েছি। আলিফ কোনো মন্তব্য করলো না, বলল। আচ্ছা, তোমার কি কথা আছে সেটা বলো শুনি। স্বর্ণা কিছুটা লজ্জা পেয়ে আলিফের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসে কিছু বলল, যা শুনে আলিফ স্থির হয়ে গেল। তারপর হাত থেকে চায়ের কাপটা রেখে স্বর্ণার দিকে তাকিয়ে হেসে বলল। সত্যি? জি, ইনশাল্লাহ। আমাদের উপরের ফ্লোরে ডক্টর কানিজ ফাতেমা আছেন না, আম্মা ওনাকেই ডেকে নিয়ে এসেছিলেন। উনি অনেকক্ষণ চেকআপ টেকআপ করে এটা বলেছেন সন্ধ্যায় আপনাকে সাথে নিয়ে ওনার চেম্বারে যেতে বলেছেন। অবশ্যই যাব, আমার তো খুশিতে লাফাতে ইচ্ছে হচ্ছে। বলে স্বর্ণাকে হ্যাচকা টানিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। উফ, ভাবতেই পারছি না আমি বাবা হব আর তুমি মা। আলহামদুলিল্লাহ। ভালো লাগার অদ্ভুত আবেশে স্বর্ণা দুচোখ বন্ধ করে আলিফের বুকে মিশে গেল। কিছুক্ষণ পর স্বর্ণা হঠাৎ আলিফের হাতটা চেপে ধরে বলল। আপনাকে একটা অনুরোধ করব, রাখবেন? বলো। আজই ঢাকায় ফিরেছেন রাজিয়া। ছেলেটার জন্য নতুন করে দুশ্চিন্তায় ভুগছেন তিনি। ভালো বউটাকে ধরে রাখতে পারলো না, চোখের চটকে এক রঙ্গিলাকে নিয়ে এলো, কয়েকটা মাসও টিকলো না, ভেঙে গেল সংসার। কে বোঝাবে এই ছেলেকে? বদমেজাজ আর অতি আধুনিকতা এদের জীবনকে জাহান্নাম বানিয়ে ছেড়েছে। তিনি চোখ বুঝলে ছেলেটার কি যে হবে, 12 ভূতে লুটে পুটে খাবে ওকে। এটা তারই ভুল। একমাত্র ছেলে বলে তার অবাধ স্বাধীন জীবনযাপনে বাধা না দিয়ে স্বেচ্ছাচারিতায় প্রশ্রয় দিয়ে ওরই ক্ষতি করেছেন তিনি, যার ফলে আজ তার ছেলেই ভোগ করছে। এসব ভাবতে ভাবতে ছেলে ঘুম থেকে উঠে কিনা দেখতে যাবে, এমন সময় বেল বাজলো। তিনি আগে দরজা খুলতে গেলেন। দরজা খুলে বিস্ময়ে তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন। স্বর্ণাই আগে সালাম দিয়ে বলল। ভালো আছেন আপনি? চোখটা ছলছল করে উঠল। মা, তুমি এখানে? আমি এসেছি, আপনি এসেছেন জেনে আপনার সাথে দেখা করতে এলাম। এসো মা। স্বর্ণাকে হাত ধরে বসালেন তিনি। স্বর্ণা বোরকার নিকাবে সামান্য নামিয়ে চারপাশটা তাকালো। রাজিয়া বুঝতে পেরে বলল। মেরাজ এখনো ঘুমে? তুমি নিশ্চিন্তে বসো মা। স্বর্ণা একটা দীর্ঘশ্বাস চাপলো, তারপর রাজিয়ার হাত ধরে বলল। আপনার সাথে খুব জরুরি একটা কথা ছিল। মেরাজ বাথরুম থেকে বেরিয়ে শুনল মা কারোর সাথে কথা বলছে। ঘরের পর্দা সরিয়ে বাইরে উকি দিয়ে দেখল বোরকা পরিহিতা কোনো মহিলা মার সাথে কথা বলছে। সে শেভ করার জন্য পুনরায় বাথরুমে ঢুকলো। রাজিয়া বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল। এসব তুমি কি বলছো মা? মেরাজ তো নিচে নামতে পারলো? স্বর্ণা চোখের পানি মুছে বলল। আপনি ওনাকে শুধু একটা কথাই বলবেন, আমি এতদিন কারো মেয়ে ছিলাম, আজ কারো স্ত্রী, এবং আজ থেকে আমি একজন মাও। মাতৃত্বের মর্যাদা যদি উনি না বোঝেন তবে উনি একজন সন্তান হিসেবে ব্যর্থ। উনি যদি নিজেকে এ থেকে সরিয়ে না নেন, শেষমেশ আমাকে বাধ্য হয়ে এই শহর ছাড়তে হবে, আর কিছু না। এইটুকুই বলতে এসেছিলাম। রাজিয়া লজ্জিত হয়ে স্বর্ণার হাত ধরে বললেন। ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি মা, তুমি ভেবো না, আমি ওর ব্যবস্থা করছি। ওর জন্য আমার বড় ভাইয়ের মেয়েটা অনেক দিন থেকে ভাবছিলাম, ওই শাকচুনিটার পাল্লায় না পড়লে এতদিনে যাক। ভেবেছিলাম আগে ওর মতামত নেব, এখন ভাবছি মতামতের কোনো দরকার নেই। এবার ওকে জোর করেই দিতে হবে, যত দ্রুত সম্ভব, দরকার হলে আজই। রাজিয়া দৃঢ় কণ্ঠে বললেন। স্বর্ণা বিদায় নেবার জন্য উঠে দাঁড়িয়ে বলল। আল্লাহ শুকর, আপনি আমাদের জন্য এইভাবে ভাবলেন। আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই মা, আল্লাহ তোমার কোল ভরে দিন। আমিন। মিরাজ পেছন থেকে ডাকলো। মা। স্বর্ণা ততক্ষণে বিদায় নিয়েছে। রাজিয়া দরজা বন্ধ করে ছেলের দিকে তাকালেন। মিরাজ বলল। কে এসেছিল? রাজিয়া কড়া চোখে ছেলের দিকে তাকিয়ে বললেন। সেটা পরে বলছি, তার আগে তোকে জানিয়ে রাখি, সন্ধ্যায় আমার সাথে তোর বড় মামার বাসায় যেতে হবে, কোনো অ্যাপয়েন্টমেন্ট রাখিস না। হঠাৎ বড় মামার বাসায় কেন? তাও আবার আমাকে নিয়ে? তুমি যাও। তোর বিয়ে, তোকে নিয়ে যাব না তো কাকে নিয়ে যাব? আমার বিয়ে মানে?
হ্যাঁ, তোর বিয়ে মিমির সাথে, তাও আজই। এমনিতে অনেক দেরি হয়ে গেছে। আর না, এটাই আমার সিদ্ধান্ত। নিজের সিদ্ধান্তে তো জেসমিনকে এনেছিলি, ফলাফল তো দেখলি। মিরাজ মাথা নিচু করে বলল, তোমার পছন্দে তো স্বর্ণাকে মেরেছিলাম, কিন্তু ওকে নিজের দোষে হারিয়েছিস, এখন সব বাদ দে। নাস্তা খা, তোর অনেক জরুরি কথা আছে তোর সাথে। আয় বস। মিরাজ নাস্তা খেতে বসলে রাজিয়া শান্ত স্বরে বলল, গত পরশু রাতে মুনিয়াদের বিয়েতে কি করেছিস তুই? নাস্তা গলায় আটকে গেল। কেসে উঠল মিরাজ। পানির গ্লাস এগিয়ে দিলেন রাজিয়া। মিরাজ পানি খেয়ে বললেন, তো তুমি কি করে জানলে? একটু আগে স্বর্ণা এসেছিল। মিরাজ এবার চুপ মেরে গেল। মায়ের কঠিন জেদের কাছে মিরাজকে হার মানতে হলো। তাছাড়া এভাবে জীবনটাও একঘেয়ে হয়ে উঠেছে। মনটা খারাপও লাগছে, ভীষণ লজ্জাবোধ হচ্ছে। স্বর্ণা মা হতে যাচ্ছে, সংবাদটা ওর জন্য বজ্রপাতের মতো ছিল। কিভাবে ক্ষমা চাইবে ওর কাছে? রাজিয়া সারাটা দিন ভীষণ ব্যস্ততায় কাটালেন। বড় ভাইকে ফোন করে প্রায় 1 ঘন্টা কথা বললেন। মিরাজ আজ মায়ের কথা মতো তাড়াতাড়ি বাড়ি ফিরল। বড় মামার বাড়ি যাওয়ার আগে মাকে অভিযোগের সুরে বলল, মা, তুমি বিয়ে ঠিক করেছো ভালো কথা, তাই বলে মেয়েটাকে একবার দেখবো না, এটা কেমন কথা? না দেখে বিয়ে হয় নাকি আজকাল? পছন্দ হলে আংটি পরাবো, নইলে। রাজিয়া ওর কথায় পাত্তা দিল না। বললেন, তোর বড় মামাকে কথা দিয়ে ফেলেছি, রাতেই কাজী ডেকে বিয়ে পড়িয়ে দেব। শোন, রূপ চোখ জুড়ায়, কিন্তু গুণ মন জোড়ায়। খালি রূপ দেখলে জীবন চলবে না, রূপের সাথে গুণও চাই। মিমি সব দিক দিয়ে চৌকস মেয়ে, তোর ভালো লাগবে। আর দেখিসনি বলছিস কেন? মিমিকে তো কতবার দেখেছিস। কোথায় কতবার দেখেছি? সেই স্কুলে থাকতে শেষ দেখেছি। মোটা চশমা পরে বেনি ধুলিয়ে ঘুরতো। এখনো কি তেমন? রাজিয়া হাসি চাপলেন। হ্যাঁ, তেমনই তো। যাক, ওসব ধানাই পানাই ছাড়, মেয়ে ভালো, তুই সুখী হবি। আর বিগত দিনগুলো থেকে শিক্ষা নে, উপযুক্ত সঙ্গীর অভাবে মানুষের জীবন নরক হতে দেরি হয় না। এটা কি এখনো বুঝিস না? তাই বলে আজই? হ্যাঁ, শুভ কাজে দেরি করতে নেই। মিরাজ আর কথা বাড়ালো না, চিহ্নিত মুখে নিজের ঘরে চলে গেল। চুপচাপ মায়ের হম্বিতম্বি দেখতে লাগলো। ড্রাইভারকে দিয়ে মিষ্টি আনালো। ফোন করে ছোট খালাকে আনিয়ে নিজে মার্কেটে গিয়ে কী সব কেনাকাটা করে আনলো। সন্ধ্যার পরপরই বড় মামারা বাড়ি পৌঁছলো মিরাজ। ওরাও সব আয়োজন করে রেখেছে। মাকে আড়ালে ডেকে বলল, একবার অন্তত আলাপ না করে? কিন্তু আমি মতামত দেব না, বলে দিলাম। রাজিয়া এত্রে ভেতরে চলে গেলেন। তার মিনিট খানেক পরই একটা মেয়ে ঢুকলো। চোখে মোটা চশমা পরে। কাচের পুরুত্বের জন্য মেয়েটার চোখগুলো ভালো করে দেখা যাচ্ছিল না। টাইট দুটো বেনি দুদিকে কার্টুন স্টাইলে চড়িয়ে আছে। মিরাজ ঢোক গেল। মা শেষমেশ ওর এই সর্বনাশটা করলো। মেয়েটি এসেই মিরাজের সামনে বসে পড়ল। তারপর হাত বাড়িয়ে বলল, কেমন আছেন ভাইয়া? মিরাজ জবাব দিল না। মেয়েটি ওর দিকে চুইংগাম বাড়িয়ে ধরে হাসলো। দাঁতের শাড়িতে দাঁত সমান করার ক্লিপ বসানো। এ তো ভয়ঙ্কর অবস্থা। মা কি দেখে এই মেয়েকে ওর জন্য ঠিক করলো? কেবল গায়ের রং আর ছিপছিপে ফিগার দেখে মা রাজি হলো? মেয়েটি বেশ কিছু প্রশ্ন করলেও মিরাজ তেমন কোনো জবাব না দিয়ে একবার ধমকে সুরে বলল, যাও এখান থেকে, আমার আম্মুকে ডেকে নিয়ে আসো। আমাকে পছন্দ হয়েছে কিনা বললেন না তো? অবশ্য পছন্দ না হলেও উপায় নেই, বিয়ে তো আজই হবে, আজই বাসর রাত। বলে যাওয়ার সময় মিরাজের গালটা টেনে দিয়ে গেল। মিরাজের গায়ে কাঁটা দিল। এ কেমন তরমে বেহায়া? মনে মনে মাকে খুঁজলো। তৃতীয়বার বিয়ে করবে দেখে যাচ্ছে তাই ধরিয়ে দেবে মা ওকে। মায়ের সাথে কথা বলা আর সুযোগ পেল না মিরাজ। লোকজনের ভিড়ে মাকে পেল না। 10টার দিকে ছোট মামা ওর কাঁধ ধরে বসিয়ে মাথায় টুপি পরিয়ে দিলেন। ওদিকে কাজী সাহেব তেলাওয়াত শুরু করে দিয়েছেন। মিরাজের এই প্রথম খিচে দৌড় দিতে ইচ্ছে হচ্ছে। ঠেলে ঠুলে বাসর ঘরে ঠুকিয়ে দেওয়া হলো মিরাজকে। আর চোখে খাটের দিকে তাকালো। বদমাস মেয়েটা চুপচাপ বসে আছে। মিরাজ কোনো কথা না বলে পা দুটো লম্বা করে সোফায় বসে মোবাইলে গেম অন করে মনোযোগ দিয়ে ট্রিং 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 শব্দে গেম খেলতে লাগলো। হঠাৎ পায়ে কারো হাতের ছোঁয়ায় চমকে উঠল। তারপর বিস্ময়ে হতবাক হয়ে সামনে তাকিয়ে রইল।
মেরাজ অবাক হয়ে তাকিয়ে দেখল মেয়েটার চোখে সেই মোটা পাওয়ারফুল চশমাটা এখন নাই, বরং তার বদলে লাইনার আর মাস্কারার নিখুঁত সমস্থান চোখটাকে দর্শনীয় করে তুলেছে। চোখের মণিগুলোও নীল। মেরাজ কিছুটা ভ্যাবাচাকা খেয়ে বলল, তুমি মিমি? জি, মিমি চকলেট। তখন ওরকম সাজে এসেছিল কেন আমার সামনে? তখনই রিয়েল ছিলাম, বরং এখন নকল সাজে এসেছি। চোখে দেখেন না, চশমা খুলে লেন্স পরেছি। আর ভালো পার্লার থেকে সেজে এসেছি বলে এত সুন্দর দেখাচ্ছে আমাকে। কালকে গোসল করার পর দেখবেন আমাকে আসল রূপ। তার মানে? মানিটানি কিছু না, যা সত্য তাই বললাম। আর আপনি নতুন বউকে একা ফেলে এখানে বসে মোবাইল কুতাচ্ছেন কেন? 10,000 টাকা দিয়ে সেজে এসেছি, কিছুই তো বলেন না। তুমি কি সবসময় এভাবে কথা বলো? কিভাবে কথা বলি? এরকম বাঁকা বাঁকা? বাঁকা লাগলে বাঁকা, আমি এমনই। এখন চলেন, শোবেন। কি বেহায়া মেরে! তোমার শোয়া, তুমি শোওগে, আমাকে টানছো কেন? ও লে 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 লে, বেটা ছেলেদের আবার খুবই চেনা আছে, কত সাধু। নাকি অন্য সমস্যা? ডাক্তার দেখাতে হবে? এই এই, খবরদার, একদম বাজে কথা বলবে না। বাজে কথা হলো এটা, দুইটা বউ ছেড়ে চলে গেল। কি বিষয় কি? তুমি তো খুব বাজে মেয়ে দেখছি, কথা বলার আদব জানো না। ভদ্রভাবে কথা বলো। আর শোনো, ওসব সাজুগুজু করে লাভ নেই, ব্যবহার ঠিক করো। আমার 2 বউ গেছে বলেই তোমার মতো পেতনি রানীকে বিয়ে করেছি, নইলে। এই, আমার সাথে সাবধানে কথা বলবেন। আমার মাথায় কিন্তু ছিট আছে, গলা টিপে মেরেও ফেলতে পারি। আমার প্রথম জামাই তেরিবিরি করেছিল, দিসি শেষ কইরা একেবারে। কি বলো এসব? আমার আম্মু জানে? হ্যাঁ ফুপি, জানবেন না কেন? আপনার মতো 3 নম্বরে আমি ছাড়া কোনো শেওড়া গাছের পেতনি বিয়ে করবে না। মেরাজ ঢোক গিলল। আসেন, শুইতে আসেন বলে মোহনীয় ভঙ্গিতে হেঁটে গেল মিমি। চুলগুলো বেলি ফুলের মালা দিয়ে খোপা করেছে, দেখতে বেশ ভালো লাগছে। অথচ ভয়ে মেরাজের গলা শুকিয়ে আসছে। মেয়েটা তার প্রথম স্বামীকে মার্ডার করেছে? সর্বনাশ! মা কিভাবে এই মেয়েকে আমার গলায় বিঁধালো? কপাল চাপড়াতে ইচ্ছে হচ্ছে মেরাজের। কিছুটা ভয় পেয়ে বিছানায় গিয়ে সুবোধ বালকের মতো শুয়ে পড়ল। হঠাৎ পেছন থেকে মেয়েটা তাকে পেঁচিয়ে ধরল। মেরাজ কিছু বলতে গিয়ে বাধা পেল। মিষ্টি ইন্টিমেন্টের কড়া গন্ধে এক অদ্ভুত মাদকতা ছড়িয়ে পড়ল মেরাজের মস্তিষ্কের কোষের শিরা উপশিরায়। সে ভুলে গেল মেয়েটা পেতনির রানী। বেশ বেলা করে ঘুম ভাঙলে দেখলো মিমি ঝুঁকে ডাকছে ওকে। এত করে ওর লম্বা ভেজা চুলগুলো মেরাজের নাকে কানে ঢুকে সুরসুরি দিচ্ছে। মেরাজ চুলগুলো সরিয়ে উঠে বসলো। ধমক দিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু কী ভেবে সামলে নিল। গত রাতের কথাটা মনে পড়ে যাচ্ছে। মেয়েটি তার প্রথম স্বামীকে মার্ডার করেছে। কি ভয়ঙ্কর! একদম দাগি আসামিকে জানলে বিয়েই করতো না। মাইটা কি করলো? ওর কোন জন্মের বদলা নিল? কই ওঠেন, নাস্তা খাবেন না? 10 মিনিটে গোসল সেরে টেবিলে আসেন, আমি নিচে যাচ্ছি। অগত্যা মিরাজকে উঠতে হলো। চুপচাপ নাস্তা খেয়ে ঘরে চলে আসলো মিরাজ। মাকে কিছু কথা বলা দরকার, কিন্তু মা নাকি বাইরে গেছে। ড্রয়ার থেকে গেঞ্জি বের করছিল মিরাজ। হঠাৎ পেছন থেকে জড়িয়ে ধরে খিলখিল করে হেসে উঠল মিমি। জানেন, আপনাকে না একদম ক্যাবলাদের মতো লাগে, আমার বউরও জামাই। মানে? থমথমে গলায় বলল মিরাজ। ঘুমিয়ে থাকলে জানেন আপনাকে কি যে আজব লাগে। আমি না আপনার কিছু বিশেষ ছবি তুলেছি ওই অবস্থায়। কি? কোন অবস্থায়? দেখি ছবিগুলো। ওগুলো এখন দেখানো যাবে না, সময় মতো বের করব। আপনাকে বিশ্বাস কি, যার কাছে মেয়েরা খেলনা। তো আমি যখন এত খারাপ, তো বিয়েতে রাজি হলে কেন? আমি তো সেধে তোমাকে বিয়ে করিনি। ফুপি অনেক করে সেধে বলেছে, আমি রাজি হয়েছি। আমিও নিজে সেধে বিয়ে করিনি। কি ফুটুনি! এই সরো তো, ছাড়ো আমাকে। মিমি সরে দাঁড়িয়ে 2 হাতের উপর তুলে পা মুছড়ে আড়মোড়া ভাঙল, আর তাতে ওর শরীরের বাঁকগুলো স্পষ্ট হয়ে উঠল। মিমি মিরাজের মুখে টোনা মেরে বলল,
হাঁ করে তাকিয়ে কি দেখেন? মুখ বন্ধ করেন, মাছি ঢুকে যাবে। বলে খোপা বাঁধতে বাঁধতে বেরিয়ে গেল মিমি। মেরাজ ধপ করে বিছানায় বসে পড়ল। এ কি নতুন যন্ত্রণা? মেয়েটা এমন ভয়ঙ্কর কেন? দেখতে তো ভালোই লাগে, কিন্তু কথা শুনলে ভয় লাগে। আবার নিজেই বলে মাথায় সিট আছে। এ কি সমস্যায় পড়লাম? ডাক্তার আপার কথা মেনে চলতে হচ্ছে স্বর্ণাকে। প্রতিদিনই আলিফ জিজ্ঞেস করবে ওষুধ খেয়েছে কিনা, খাওয়া দাওয়া ঠিকমতো করছে কিনা। এমনিতেই তো স্বর্ণাকে যথেষ্ট যত্নে রাখে আলিফ, কিন্তু প্রেগনেন্সির সংবাদটা পাবার পর থেকে যত্নের চূড়ান্ত করছে। স্বর্ণা রীতিমতো জোর করে ঘরের কাজগুলো করতে হয়। আলিফ বাধা দিলে বলে, আরে কাজ করলে তো ভালো, বসে থাকা তো ভালো না। আপনি এত অস্থির হবেন না তো, আমাকে কাজ করতে দিন। গত কয়েক মাসের মধ্যে স্বর্ণার শরীরে অনেকটা ভারী হয়েছে, নড়াচড়াও এসেছে, স্থিরতা। তবে স্বর্ণা আগের চেয়ে অনেকটাই স্বচ্ছন্দ বোধ করে এখন। আলিফ বলে ভেতরের বারান্দার লাগোয়া ঘরটা নিয়ে মাকে মিরাজদের বাসার দিকের রুমটা দিয়েছে। কারণ হিসেবে দেখিয়েছে এদিকটায় আলো বাতাস বেশি, বাবুরাও রোদের দরকার পড়বে ইত্যাদি। আলিফও সম্মত হয়েছে। স্বর্ণা যেভাবে সহজবোধ করে। তবে সেদিনের পর থেকে মিরাজের পক্ষ থেকে আর কোনো ফোন বা চিঠি কিছুই আসেনি বলে স্বর্ণা আল্লাহর কাছে শকর আদায় করেছে বারবার। তাহাজ্জুদে আল্লাহর কাছে সমাধান চেয়ে কেঁদেছিল। রব্বুল আলামিন সুন্দর সমাধান দিয়েছেন। মিরাজ বিয়ে করেছে। সেদিন বুয়ার মুখে শুনল মিরাজ নাকি এই বউটাকে খুব ভয় পায়, তাই সমীহ করে চলে। স্বর্ণা মনে মনে খুশি হয়েছে। মেরাজের বউ এখন মেরাজের চোখের আর মনের পর্দা হিসেবে কাজ করবে। স্বামী স্ত্রী একে অন্যের লিবাস, পোশাক, কথাটা কতই না যুক্তিযুক্ত। কয়েক মাস পরের কথা, আলিফ মসজিদ থেকে বেরোচ্ছিল। জুতা খুঁজতে গিয়ে হঠাৎ কাঁধে কারো হাত পড়াতে চমকে তাকালো। মিরাজকে দেখে চুপ হয়ে গেল। মিরাজ নিজেই ওর হাতটা টান দিয়ে বলল, বন্ধু, খুব লজ্জিত হয়ে তোর কাছে ক্ষমা চাচ্ছি সেদিনে সেই পাগলামের জন্য। আসলে শয়তানে ধরেছিল রে, মাফ করে দিস দোস্ত। আলিফ কিছুক্ষণ চুপ থেকে বাম হাতে মিরাজের কাঁধে চাপড় মেরে বলল, না ঠিক আছে, তুই ভুল বুঝতে পেরেছিস, আলহামদুলিল্লাহ। বিয়ে করেছিস শুনেছিস তো? আসলে লজ্জায় তোকে দাওয়াত দেয়নি, জানি তুই আসবি না। আলিফ হাসল। সমস্যা নেই, ভালো থাকো, এই তো আই করি, যাই কেমন? দোয়া করিস, আর আর স্বর্ণা ভাবিকেও বলিস দোয়া করতে। বলে মিরাজ হাত মিলিয়ে চলে গেল। নামাজ সেরে এসে দেখলো মিমি ওর জন্য ভাত বেড়ে বসে আছে, খুব সুন্দর করে সেজেছে। মিরাজ বলল, এত সাজগোজ হঠাৎ, কোথাও যাবে নাকি? কেন, কোথাও গেলেই সাজতে হবে? ঘরে সাজা যায় না? না মানে। মিরাজ আর কথা বাড়ালো না। মিমি অভিমান হতো কণ্ঠে বলল, এই জন্যই তো এত বিপত্তি। ঘরের বউ জামাইয়ের সামনে থাকে ফকিনি বুয়ার বেশে, আর বাইরে গেলে মারেইয়া মাঞ্জা। তখন রাস্তার ব্যাটারা ঘরের বউ রেখে পরের বউ দেখে, কারণ ঘরের বউ তো কাজের বুয়ার বেশে থাকে। বুঝেছি, পাকনামি রেখে এবার চা করে দাও। জি দিচ্ছি। আচ্ছা, আপনার আলমারিতে একটা দামি বাইনোকুলার দেখলাম, ওটা নিশ্চয়ই আপনার? মিরাজ মনে মনে একটু চমকে গেল। হ্যাঁ আমার। কেন? কি করেন দূরবীন দিয়ে? মহিলাদের সাথে টাঙ্কি মারেন নাকি? কি যে সব বলো না, আমি কি বাচ্চা ছেলে? আরে বাচ্চা ছেলের চেয়ে আধা বুড়াগুলাই বেশি খাটাস টাইপের হয়। খবরদার এসব যেন না দেখি, নইলে কিন্তু খবর আছে। খাবারে ইঁদুর মারার বিষ মিশিয়ে দেব, টেরও পাবেন না। চেটে পুটে খেয়ে ঘুমিয়ে পড়বেন, তারপর সব শেষ। বলে নিজের গলায় ছুরি চালানোর স্টাইলে নিজের হাত দিয়ে ইশারা করে দেখালো। সবসময় এই টাইপের কথা না বললে হয় না? আমাকে কখনো দেখেছো এসব করতে? না তা তো দেখিনি, আমার বাবুটা। বলে মিরাজের গালটা জোরে টেনে চুমু খেলো মিমি। মিরাজের কাছে মিমির ভয়ঙ্কর ধরনের কথাগুলো ছাড়া বাকি সব ভালো লাগে। ওর আদর যত্ন খুব উপভোগ্য, কেবল কথা বললেই মজাটা শেষ হয়ে যায়। আহা, ও বোবা হলে কতই না ভালো হতো, ভাবলো মিরাজ। তাছাড়া ওর সবই ভালো, জীবনের আনন্দ খুঁজে পাচ্ছে মিরাজ। মিমি রাগে কিংবা পাজি যাই হোক না কেন, মিরাজের প্রতিটা প্রয়োজনের দিকে কড়া দৃষ্টি তার। সময় মতো নাস্তা,
খাবার, গোসল, ঔষধ আর যা যা আছে সব দিকে কড়া নজরদার। কে না চায় এমন কেয়ারিং জীবনসঙ্গী। মিরাজ ঘরে যেতেই মায়ের ফোন এলো। বিশেষ দরকারে মিরাজের বিয়ের 2 দিন পরেই তিনি গ্রামে চলে গিয়েছিলেন। জমি জমা নিয়ে কী সব ঝামেলা, এখানে আসতে পারবে না সেটাই জানালেন। তিনি নিশ্চিন্ত স্বরে বললেন, মিমি তোকে দেখে শুনে রাখবে জানি, তাই নিশ্চিন্তে তো তোকে গ্রামে থাকতে পারছি। মিরাজ চারপাশে তাকিয়ে মিমি আছে কিনা দেখে নিয়ে আস্তে করে বলল, তোমার সাথে কথা বলার সুযোগই পাচ্ছি না, হুট করে গ্রামে দৌড় দিলে। জরুরি কথাটাই তো বলা হলো না। এত জরুরি আবার কি কথা? সব ঠিকঠাক আছে তো? কথা আর কি, তোমার ডাকাত ভাস্তিরে যে আমার গলায় ঝুলিয়ে দিয়েছো, সে যে একজন দাগী আসামি তা কি তুমি জানতে না? জেনে শুনে তুমি। এই তুই কি বলছিস না বলছিস? রাজিয়া ধমক দিলেন। ঠিক বলেছি, ও ওর প্রথম স্বামীকে হত্যা করেছে, খোঁজ নিলে জানবে। মা ওপাশে চুপ। মিরাজ হ্যালো হ্যালো করলে মা বলল, আমি বুঝতে পারছি না তোর কানে এসব কথা কে লাগালো? আরে ওর তো বিয়েই হয়নি, তো স্বামী মারবে কিভাবে? ও হ্যাঁ বুঝেছি। হ্যাঁ এটা ঠিক যে ওর এক জায়গায় বিয়ে ঠিক হয়েছিল, আংটিও বদল হয়েছিল। তারপর একদিন ছেলেটাকে কোন এক মেয়ের সাথে দেখে ফেলে স্যান্ডেল পেটা করেছিল, ব্যাস তারপর বিয়ে ভেঙে যায়। খুন করার খবর তুই কই পেলি? মিরাজের বিস্ময়ের সপ্তম চরণ। ও অবিবাহিতা? মা তুমি ঠিক জানো? হ্যাঁ আমার ভাতিজি আর আমি জানবো না? তুই কারো কথা কান দিস না বাপ, মেয়েটা চঞ্চল কিন্তু খুব ভালো রে। ও আচ্ছা মা রাখি। মিরাজ বলল। মিরাজ ফোন রেখে হতভম্ব হয়ে বসে রইল কিছুক্ষণ। তখন মিমি চায়ের কাপ হাতে ঘরে ঢুকলো, গেটের সামনে দাঁড়িয়ে নক করলো। আসতে পারি স্যার? মিরাজ তাকিয়ে রইল। মিমি চায়ের কাপ রেখে মিরাজের গালটা টানতে গেলে মিরাজ চট করে মাথাটা সরিয়ে ওর হাত খপ করে ধরে ফেললো। তারপর হালকা মোচড় মেরে বলল, মিথ্যে বলেছো কেন? আহ আহ কই মিথ্যা বলেছি? উহু লাগছে, কিন্তু চাগুলো কিন্তু সত্যি এবার মাথায় ঢালবো। নাও ঢালো। বলে মিমির হাত ছেড়ে দিয়ে চায়ের কাপ এগিয়ে দিল। মিমি বাম হাত দিয়ে নিচের ডান হাত বুলাচ্ছে, তারপর উঠে যেতে যেতে বলল, বুইরা খাটাস। কি বলেছো? বলে খপ করে ধরতে গেলে মিমি জোরে দৌড় দিয়ে দরজার ওপরে গিয়ে জিভ ভ্যাংচালো। ঠিকই বলেছি বুড়ো কোথাকার। দাঁড়াও চাটা খেয়ে আসছি। বলে দুটো গরম চা গিলে মিরাজ উঠল। মিরাজকে আসতে দেখে মিমি দৌড় দিল, কিন্তু পায়ে পা বেঁধে সিঁড়ি দিয়ে গড়িয়ে সোজা নিচে। মিরাজ হম্বতম্ব হয়ে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল, তারপর পাগলের মতো সিঁড়ি বেয়ে নামলো। চিৎকার করে ড্রাইভারকে ডাকলো। মিমিকে পাচাকোলা করে কোলে নিয়ে দেখলো ও সেন্সলেস হয়ে গেছে। কিভাবে হাসপাতালে এলো মিরাজ বলতে পারবে না। চিৎকার করে ডাক্তার নার্সদের ডেকে একত্র করলো। মিরাজ নিজেও জানে না ও উদ্ভ্রান্তের মতো করছে। মিমিকে স্ট্রেচারে শুয়ে দ্রুত ইমার্জেন্সিতে নেওয়া হলো। মিরাজ ওর হাতটা ধরে পাশে পাশে হাঁটছিল। ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে কেবল বলতে পারলো, আমাকে ছেড়ে দিও না প্লিজ। জীবনে প্রথমবার মনে মনে রাব্বুল আলামিনের দরবারে কান্নায় ভেঙে পড়ল। বাইরে থেকে কিছুই বোঝা গেল না যে ওর ভেতরটা কতটা ভাঙচুর চলছে। ওটির বাইরে দাঁড়িয়ে ঘামছে আলিফ। স্বর্ণাকে ওটিতে নেওয়া হয়েছে। ওর ডেলিভারি ডেট এখনও 1 মাস বাকি, কিন্তু আজ হঠাৎ বাথরুমে পা স্লিপ করে পড়ে যাওয়ায় দ্রুত ওকে হাসপাতালে আনতে হলো। আলিফ 2 হাতে মুখ ঢেকে বসে আছে। গম্ভীর মুখে একজন নার্স বেরিয়ে এসে বলল, ব্লাড জোগাড় করেন, লাগতে পারে। আলিফ চোখ মুছে দ্রুত মোবাইল খুলল। ঘন্টা খানিক পর ডাক্তার এসে মিরাজের পিঠে চাপড়ে বলল, ডোন্ট গেট নার্ভাস ব্রাদার, হি ইজ কোয়াইট ওকে। ভেবেছিলাম ফ্র্যাকচার হয়ে গেছে, বাট কিছুই হয়নি, তবে হতে পারতো কারণ শি ইজ প্রেগনেন্ট অলসো। মিরাজ দু চোখে বর্ষার ঘনঘটা ছুটে গেল মিমির পাশে। ওকে দেখেই চোখ নাচালো। কি ধরতে পারলেন না তো? মিরাজ হেসে ফেলল। ওর কপালে চুমু খেয়ে বলল, আসলে আমি তোমার কাছে হেরে গেছি মিমি চকলেট।
দুহাত পকেটে পুরে বারান্দার রেলিংয়ে দাঁড়িয়ে রাস্তা দেখছিল আলিফ। ওর মনের ভেতর কালবৈশাখীর ঝড় প্রবল দাপটে বুকের পাঁজরগুলো যেন ভেঙে দিতে যাচ্ছে। বারবার ওটির লাল বাতিটার দিকে তাকাচ্ছিল সে। মা এসে ওর কাঁধে হাত রাখলো। ধৈর্য ধর বাবা, এত ভেঙে পড়িস নে। তখনই ওয়াও ওয়াও শব্দে ঝট করে ফিরে তাকালো। নার্স টাওয়েলে মুড়িয়ে একটা ছোট্ট পুতুলকে যেন ওর কাছে তুলে দিল। নিন, আপনি একটা কন্যা সন্তানের সৌভাগ্যবান পিতা হয়েছেন। আলিফের মা হাসলো। আলিফ বলল, আমার ওয়াইফ। জি, উনি ভালো আছেন, ঘন্টাখানিক পর দেখা করতে পারবেন। আলিফ বাচ্চাকে কোলে তুলে বুকের সাথে জড়িয়ে নিল। মা বললেন, ওর ডান কানে আজান আর বাম কানে ইকামত দিতে হবে। আমি দেব মা। ঘন্টা দেড়েক পর স্বর্ণার সাথে দেখা হলো আলিফের। স্বর্ণা ক্যানুলা পরা হাত দিয়ে আলিফকে ছুঁয়ে বলল, কি চেহারা করেছেন এরই মধ্যে। আলিফ হাসলো। আমার মেয়েকে দেখেছো? ঠিক তোমার মতো হয়েছে। স্বর্ণাও হাসলো। আপনার আরেকটা সুন্নত পালনের সুযোগ পেলেন, কারণ আপনার প্রথম সন্তান কন্যা। আলিফ বাতাসের শব্দে বলল, আলহামদুলিল্লাহ। সমাপ্ত। যে ইসলামকে না চিনেছে তার মতো হতভাগা এ দুনিয়াতেই নাই। সবার গঠনমূলক কমেন্ট আশা করছি।